হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি যে প্রিভিয়াস পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর আলোচনা করছি। 27/11/2025-এর 3 নম্বর যে শিফটটা হয়েছিল সেই শিফটের অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব। চলো দেরি করে লাভ নেই, তাহলে প্রথম অঙ্কটা দেখা যাক। একটি গোলকের আয়তন ও একটি অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 28:3। যদি গোলক ও অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হয় তবে গোলকের আয়তন নির্ণয় করো। পাই ইকুয়াল টু 22/7 দেওয়া আছে। এবার দেখো, এখানে ব্যাপারটা হচ্ছে গোলকের আয়তনের সূত্রটা কি আমরা জানি, 4/3 পাই আর কিউ। আর অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এটা সমানই কি বলে দিয়েছে, 28/3। ঠিক আছে, এখানে দেখো এবার কাটাকুটি যদি আমরা করি, যেহেতু আরটা সমান বলেছে তাই দু জায়গায় আমি আরটাকে আরই রেখেছি, মানে ব্যাসার্ধের মানটা আর ধরেছি, কারণ এখানে বলেছে গোলক ও অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। তাহলে কাটাকুটি করো, পাই পাই কেটে গেল, এই তিন কেটে গেল, 4 দিয়ে যদি কাটো এখানে 4 × 7 = 28, আর এখানে আর কিউ আছে আর এখানে আর স্কোয়ার আছে, তার মানে এটা কাটাকুটি করলে কত হবে, 3টা কেটে গেল, এটা কেটে গেল, তার মানে শুধু আর থাকছে। তাহলে এখান থেকে শুধু আর সমান আমরা কি পাচ্ছি, 3 × 7 অর্থাৎ 21। তাহলে আমরা এখান থেকে আর এর মানটা কি পেয়ে গেলাম, 21। এবার কি বলেছে, গোলকের আয়তনটা চেয়েছে। গোলকের আয়তন সমান আমরা কি জানি, 4/3 পাই আর কিউ। তার মানে এখানে কি হচ্ছে, 4/3 পায়ের মান তো 22/7 বলেছে, 22/7 ইন্টু কি হচ্ছে 21 তার হোল কিউব। তার মানে কি, এখান থেকে 4/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, 3টে 21-এর গুণফল, 3 7 কাটলে 4টা 21 কেটে যাবে। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, 88, 4/22 ইন্টু 21 মানে 441। এই দুটোর গুণফল করে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমি গুণ করি, 441 ডিভাইড বাই 88, 8 4 32 2, 3 4 32 35, 8 2 5 3। তাহলে এটা যোগ করলে কত হবে, 8 10 8 5 3 8 3 38,808। তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার সি। তাহলে আমরা গোলকের আয়তন পেয়ে গেলাম কি, অ্যান্সার সি, 38,808। অর্থাৎ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, পরিমিতি বলো জিওমেট্রি বলো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সবসময় সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। গোলকের আয়তনের সূত্র, অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের সূত্র যদি না মনে থাকতো ক্ষেত্রফলের, তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারতাম না। সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। চলো পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে, মোহন 460 টাকা দিয়ে একটি ঘড়ি কেনেন এবং এটি 483 টাকায় বিক্রি করেন। মোহন কি করছে, তার মানে ঘড়িটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য ঘড়িটির কত, ক্রয় মূল্য হচ্ছে 460 টাকা, আর বিক্রি করছে কত, বিক্রয় মূল্য দ্যাট ইজ 483 টাকা। তার মানে লাভটা কত, লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে লাভ হয়েছে কত, 23 টাকা। এই 23 এবার পার্সেন্টেজ যদি বের করতে হবে, তাহলে লাভ বাই ক্রয় মূল্য কত, 460 টাকা ইন্টু 100%। তার মানে 23 2 × 46 20, 5 × 100। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, লাভের শতাংশ হচ্ছে 5%। তার মানে অ্যান্সার বি। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, x² + 1 = 2x হলে x⁴ - 1 এর মানটা কত। তার মানে এখানে কি বলেছে, x² + 1 = কি বলেছে, 2x। আমি যদি 2x-টা এদিকে নিয়ে আসি, তার মানে কি x² - 2x + 1 এটা লিখতে পারি। এবার a - b তার হোল স্কোয়ারে দেখো সূত্র পড়ে যাচ্ছে, তার মানে এখানে কি পাবো, x - 1 তার হোল স্কোয়ার। তার মানে এটা 0, x - 1 তার হোল স্কোয়ার 0 হলে অবশ্যই x - 1 = 0, তার মানে x = 1। এখান থেকে এবার যেটা চেয়েছে সেটা হচ্ছে x⁴ - 1,
তার মানে এখানে যদি আমি 1 বসাই 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 দ্যাট ইজ 0। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার এ। পরের অঙ্কটা কি বলেছে, যদি একটি পণ্যের চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য 485 হয় এবং সেটি 293 টাকায় বিক্রি করা হয়, তবে ছাড়ের শতাংশ নির্ণয় করো। এখানে ধার্য মূল্যটা কত বলে দিয়েছে, ভালো করে বুঝো। এখানে ধার্য মূল্য বা মার্কস প্রাইস যেটাকে বলে, যেটাকে মার্ক করা হয়, মার্কস প্রাইস কত বলে দিয়েছে? 485 টাকা। এবং সেটিকে বিক্রয় করা হয়েছে, বিক্রয় মূল্য এসপি কত বলেছে? 293 টাকা। তাহলে এখানে ছাড় দিয়েছে কত? ছাড়টা কত হয়েছে? বিক্রয় মূল্য করেছে মানে ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তোমার ছাড় দেওয়া হয়েছে এখানে 7, 300 হয়ে গেল, 300, 100, তার মানে 192 টাকা ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, 192 টাকা ছাড় দেওয়া হয়েছে কার উপর? ধার্য মূল্যের উপর। 192 485 ডিভাইড বাই ইন্টু 100% ছাড়ের শতাংশটা নির্ণয় করতে গেলে ছাড় হচ্ছে 192, কার উপর দেওয়া হয়েছে? ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হয়েছে, নিচে ধার্য মূল্য 485 ইন্টু 100%। এখানে দেখো এটা তো 5 দিয়ে কাটবে, 5 লং 45, 5 7 35, 97, এটা যদি কাটো 5 দিয়ে, 5 20 100। এখন এবার দেখো এইখানে ব্যাপারটা হচ্ছে, যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, একটু ভালো করে দেখো অপশনগুলো। ঠিক আছে, অপশনগুলো দেখার আগে এখানটা দেখো, যদি 97 ইন্টু 2 করি আমরা, তাহলে কি হচ্ছে? 194 হচ্ছে। এখান থেকে কি এই 92 এর স্লাইটলি বেশি, মানে 2 বেশি। তার মানে কি এখানে আমরা যদি এটা 194 ধরে করি, তাহলে অ্যান্সারটা আসার কথা ছিল 40%। কিন্তু যেহেতু 192, তাহলে 40-এর থেকে স্লাইট কম হবে, স্লাইডলি কম হবে। তাহলে এখানে আমাদেরকে অপশানে যেতে হবে, অপশানে দেখতে হবে 40-এর থেকে হালকা কম কোন অপশানটা রয়েছে, সেটা হচ্ছে দেখো অ্যান্সার ডি। আর এই অ্যান্সার ডি হবে অ্যান্সার। 39.59, 38.99 হবে না কোনোদিন, কারণ এখানে 2 বাই যদি 97 করো, কত কম হতে পারে। ঠিক আছে, সেই কারণে আমাদেরকে এই অপশনগুলো মিলিয়ে দেখতে হবে। 42 তো হবে না, 36 হবেই না। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি পাবো? অ্যান্সার পেলাম হচ্ছে আমরা ডি, অ্যান্সার পেলাম ডি। এইভাবে আমাদেরকে এটা করতে হবে, ক্যালকুলেশনটা সোজা হবে। বোঝা গেল ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখা যাক। পরের অঙ্ক কি বলেছে, একটা ত্রিভুজাকার মাঠের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 42 সেমি, 34 সেমি আর 20 সেমি দেওয়া আছে। ধরো একটা ত্রিভুজ, তার হচ্ছে একটা বাহু 42, একটা 34 আর একটা 20 সেমি। এই অঙ্কের ক্ষেত্রে এই দূরত্বটা চেয়েছে, বৃহত্তম ও দীর্ঘতম বাহুর বিপরীতে উচ্চতার দৈর্ঘ্য। তার মানে এই দূরত্বটা চেয়েছে, এই দূরত্বটা এইচ। এখন এই মানে একটা ত্রিভুজ যার প্রতিটা বাহু কি হচ্ছে? অসমান, কারোর সঙ্গে কারো সমান নয়, প্রত্যেকটা স্বতন্ত্র। সেক্ষেত্রে আমাদের এরিয়া বের করার একটা সূত্র আছে। ফার্স্ট কি করব আমরা? অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা বলে এটাকে। আমি লেখে লেখে করছি এই কারণে একটু তোমাদের দেরি হতে পারে, কিন্তু অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এস ইজিক্যাল টু কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ এখানে কি কি রয়েছে? বাহুগুলোকে যোগ করো। 42 প্লাস 34 প্লাস 20 ডিভাইড বাই 2, তোমার যোগ করলে কত হচ্ছে? 62, 34, 96 বাই 2, তার মানে কত হচ্ছে? 48 হচ্ছে। এবার এই ক্ষেত্রে এরিয়ার যে সূত্র, যেটাকে এরিয়া ত্রিভুজের, সেই সূত্রটা কি হচ্ছে? সেই সূত্রটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে এ বি সি হচ্ছে ত্রিভুজের এক একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে কি পাবো আমরা? এস পেয়ে গেছি কত? এস পেয়েছি 48, এস মাইনাস এ মানে যদি 42 বিয়োগ করো তার মানে 6, এস মাইনাস বি যদি 34 বিয়োগ করো তার মানে 14, আর এস মাইনাস সি 20 যদি বিয়োগ করো সেক্ষেত্রে হচ্ছে 28। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যদি আমরা 6 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 2,
তার মানে এখান থেকে আমরা কি পাবো, একটা 6 বেরিয়ে যাবে, একটা 14 বেরিয়ে যাবে, আর 8 দুগুণে 16, এই 2 আর 8 পড়েছে মানে একটা 4 বেরিয়ে যাবে। তার মানে 24 ইন্টু 14, তার মানে 4 56, 14 দুগুণে 28 আর 5-এ 33, তার মানে 336 পেয়ে গেলাম কি আমরা এরিয়া। এবার এরিয়ার আর একটা আমরা সূত্র কি জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখন কি বলেছে, দীর্ঘতম বাহুর বিপরীতে উচ্চতা। তার মানে এইটা যদি দীর্ঘতম বাহু হয় তার বিপরীতে উচ্চতা হচ্ছে এইচ, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, হাফ ভূমি মানে 42 ইন্টু কত হচ্ছে এইচ ইজিক্যাল টু 336, কারণ আমরা এখান থেকে এরিয়াটা পেয়ে গেছি 336। তাহলে এখানে কাটাকাটি করো, 21 এইচ ইকুয়াল টু 336/21, 1 21-এ 21, 21 থেকে এখানে 12, 126, তার মানে 1 21 6 21 126, 12, তার মানে এখানে হচ্ছে এইচ হচ্ছে 16, তাহলে এইচ হচ্ছে 16 সেমি, অ্যান্সার সি। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। খুবই ভালো অঙ্ক, এইভাবেই কিন্তু করতে হবে। আর এক্ষেত্রে সূত্র বললাম, পরিমিতি, জিওমেট্রি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কোঅর্ডিনেট জিওমেট্রি অবশ্যই কিন্তু সূত্রটা জানতে হবে, সূত্র না জানলে কিন্তু হবে না। যেমন এরিয়ার এই সূত্র, অর্ধ পরিসীমা কিভাবে বের করা হয়, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এগুলো কিন্তু জানতে হবে। চলো পরের অঙ্কটা দেখা যাক। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে একটি দ্রব্য 29% ছাড়ে বিক্রি করার পর 4% লাভ হয়। দ্রব্যটির ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে শতকরা কত বেশি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা মার্কস প্রাইস অর্থাৎ ধার্য মূল্য ডিভাইড বাই কস্ট প্রাইস মানে কি ক্রয় মূল্য, এটার অনুপাত কিভাবে পাই, 100 কি করতে হবে, প্লাস হচ্ছে প্রফিট, আর একটা হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট। তার মানে এখানে 100-র সঙ্গে প্রফিট কত, 4% বলেছে 4, আর এখানে কি বলেছে ডিসকাউন্টটা কত বলেছে 29, তার মানে এখান থেকে কত পাবো, 104 ডিভাইড বাই 71। তার মানে আমি কি বলতে পারি, মার্কস পাইড 104-এর সমান সিপি বরাবর হচ্ছে 71 সমান। এবারে কি বলেছে, এখানে ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে শতকরা কত বেশি। তার মানে ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে কত বেশি, তার মানে ডিফারেন্সটা কত, 33 বেশি। তার মানে 33 বেশি কার থেকে বলেছে, যেহেতু বলেছে ক্রয় মূল্যের থেকে, তাহলে ক্রয় মূল্য নিচে দেবো কত, 71 ইন্টু 100%। তার মানে এটাকে যদি এবার ভাগ করো, ভাগ করে দেখো 3300, এটা যদি ভাগ করো 4 দিলে 1 4 4 7 7 28, 84 6 9 কে 13, 9 আর 4 13, 0 1 6 6 6 7 42, 4 3 34, দশমিক দাও। ও আর করারই দরকার নেই, কারণ অপশনে 46 একটা অপশনেই দেখো রয়েছে, সেটা হচ্ছে অপশন বি। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি। আর করার দরকার নেই ক্যালকুলেশন। তাহলে আমরা কি করলাম, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে যে ধার্য মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য অর্থাৎ এমপি বাই সিপি, এটা কিভাবে করা হচ্ছে, 100 প্লাস পি প্রফিট আর 100 মাইনাস ডিসকাউন্ট করে আমরা কি পাচ্ছি, এমপি বাই সিপির যে রেশিও বা রেশিওটা আমরা বের করতে পারছি। এবার এখানে ডিফারেন্সটা করে আমরা করলাম যে ক্রয় মূল্যের থেকে বলেছে শতকরা কত বেশি, সেই জন্য ক্রয় মূল্য নিচে রেখেছি। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার বি। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে, দুটো ট্রেন, একটা 267 মিটার আর একটা হচ্ছে 153 মিটারের দুটি ট্রেন যথাক্রমে 162 কিমি পার ঘন্টা 36 কিমি পার ঘন্টা বেগে একই দিকে অগ্রসর হচ্ছে। দ্রুতগামী ট্রেনটির ধীরগতি ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ট্রেন দুটো কি করছে, ট্রেন দুটো একই দিকে অগ্রসর হচ্ছে, এটা মাথায় রাখো। একই দিকে অগ্রসর হলে এদের রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতিবেগ কি হবে, সবসময় বিয়োগ করে পাবো আমরা একই দিকে হলে। আর যদি বিপরীত দিকে হয় সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে প্লাস করব। তাহলে এক্ষেত্রে কি বলেছে যে সম্পূর্ণ করতে কত সময় লাগবে, তাহলে সময় এখানে একে অপরকে
ওভারটেক করতে মানে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কি তাদের দুজনের নিজের দৈর্ঘ্য যেতে হবে। তার মানে টি ইকুয়াল টু L1 প্লাস L2 ডিভাইড বাই, যেহেতু এটা একই দিকে যাচ্ছে সেহেতু V1 মাইনাস V2, ঠিক আছে। তাকে এখানে L1 কত আছে 267 প্লাস 153, এটা মিটারে রয়েছে, এটা কি আছে মিটারে রয়েছে। আর নিচে কি আছে, যেহেতু একই দিকে যাচ্ছে সেহেতু বিয়োগ হবে 36, এটা কি আছে কিলোমিটার পার আওয়ারে রয়েছে। তাহলে এখন এখানে কত হচ্ছে 0 2 4 420, আর এখানে কত হচ্ছে 100 126 50 126, এটা কি আছে এটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করো। তার মানে এইটা কাটাকুটি করো, 420 ইন্টু 18 ডিভাইড বাই 126 ইন্টু 5, 6 দিয়ে 8 একে 9, 3 দিয়ে দেখো কাটবে, 3 4 12, 3 দুগুণে 6, 3 6 18, 42 10 5 2 6 দুগুণে 12, তার মানে এখানে অ্যান্সার কত হবে 12 সেকেন্ড, অ্যান্সার বি। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে, বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 6500 টাকা 2 বছরের সুদের মূলে বা সমূল চক্রবৃদ্ধি কত হবে। এখানে যেহেতু টাইমটা 2 বছর বলেছে 2 ইয়ার্স, তাহলে এক্ষেত্রে অঙ্কটা করার নিয়ম হচ্ছে আমি এখানে দুটো অ্যারো নেব সুদটা বের করার ক্ষেত্রে। এখানে 20% মানে কত হচ্ছে, 20% মানে হচ্ছে 1/5, আর প্রিন্সিপালটা কত বলেছে 6500। তাহলে দেখো প্রথম বছরের সুদটা কত হবে, প্রিন্সিপালের 1/5, তাহলে প্রিন্সিপালের 1/5 হলে 5 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে 1/5 যদি করো তাহলে 5 তেরং 65, 1300, তাহলে প্রথম বছর সুদ কত হচ্ছে 1300। দ্বিতীয় বছরে সুদ কত হবে 1300, প্লাস কি হবে না চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হচ্ছে সুদের উপর সুদ হয়, সরল সুদের ক্ষেত্রে কি হয় প্রতিটা বছরে সুদটা সমান থাকে। ফার্স্ট দেখো প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সবসময় একই হয়, তাহলে এই ক্ষেত্রে সরল সুদ দেখো সেকেন্ড ইয়ারেও সরল সুদ 1300 টাকা, কিন্তু এর উপরে কি হচ্ছে আবার 20% অর্থাৎ 1/5, 20% ইন্টারেস্ট, তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10 5 ছক 30, 260, তাহলে কি হচ্ছে 260 টাকা আরো এক্সট্রা ইন্টারেস্ট, সেটা কার উপর ইন্টারেস্ট, সেটা 1300 টাকার উপরে। তার মানে এখানে টোটাল ইন্টারেস্টটা কি হচ্ছে, টোটাল ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে একটা 2600 প্লাস 260, তার মানে কত হচ্ছে 0682 2860 টাকা হচ্ছে তার টোটাল সুদ। এখন বলেছে সুদে মূলে, তাহলে সুদ আর মূল কত যোগ করে দাও, 2860 6500, তাহলেই হয়ে যাবে 06 8 5 13 3 অতএব 6 3 8 1 9, 9360 টাকা। অ্যান্সার কি হলো 9360। এক্ষেত্রে যেহেতু 2 বছর বলেছে তাই আমরা দুটো, এটা হচ্ছে অ্যারো মেথড, দুটো অ্যারো নিয়েছি, এ একটা এ একটা। যদি 3 বছর বলতো 3টে অ্যারো নিতাম। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হচ্ছে সুদের উপর সুদ হয়, প্রথম বছরে সুদটা কত 1300, দ্বিতীয় বছরে 1300 সুদ তো হবেই, তার উপর কি হচ্ছে তার উপরে হচ্ছে 20% আবার সুদের উপর সুদ হচ্ছে, 1300 টাকার উপর 20%, 1300 টাকার 20% মানে 260 টাকা। তাহলে টোটাল সুদ 2 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2860 টাকা। তাহলে সুদে আর মূলে কি বলেছে, সুদ প্লাস মূল, সুদে মূলে 9360 টাকা। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা বলেছে এভারেজ এজ অফ 4 চিলড্রেন IJKL ইজ 9 ইয়ার্স, 9 বছর, 4জন শিশুর কি বলছে গড় বয়স, আর IJLM এর গড় বয়স বলেছে 12 বছর, তাহলে কে এর বয়স দিয়ে আছে, এম এর বয়স কত। এখন দেখো ভালো করে, আমরা যদি IJKL এর মোট বয়সটা বের করি, তার মানে কি গড় বয়স যদি 9 থাকে তাহলে মোট বয়স 4 লং 36 হবে। এখন IJ প্লাস LM এদের গড় বয়স বলেছে 12, তাহলে এদের টোটাল বয়স কত হবে 48। আমি যদি এইটা থেকে এটা বিয়োগ করি দেখো, তার মানে কি এই এল কেটে যাবে, এই যে কেটে যাবে, আই কেটে যাবে, তাহলে এখান থেকে আমি কি পাবো এম মাইনাস কে ইকুয়াল টু 48 মাইনাস 36 দ্যাট ইজ 12। তাহলে এখানে কে এর মান কত বলে দিয়েছে, কে এর মান বলে দিয়েছে 5 বছর, তাহলে এখান থেকে আমরা কি পাবো, হুইচ ইমপ্লাইজ এম ইজ ইকাল টু 12 আর 5 17 বছর।
তাহলে এখানে এম এর বয়স কত? এম এর বয়স হচ্ছে 17 বছর, অ্যান্সার সি। ইজি অঙ্ক। পরের অঙ্কটা দেখবো। বলছে 3জন মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days। 3জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজটি 2 দিনে করতে পারবে? এখানে দেখো একটা সূত্র আছে, সেটা হচ্ছে m1 ইন্টু d1 ইকুয়াল টু m2 ইন্টু d2। এখানে m1 কত বলেছে? 3জন, কত দিন করছে? 20 দিন। কতজন লোক লাগবে? m ধরে নিলাম, d2 মানে 2 দিনে কাজটা শেষ করতে হবে, তাহলে 2 10 দুগুণে 20, m ইকুয়াল টু 30। তাহলে এখানে কি হলো? অ্যান্সারটা কত হলো? অ্যান্সারটা হলো A30। বোঝা গেল কি করলাম? এখানে কিন্তু এইটা মনে রাখতে হবে। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে 11 জন লোক 19 দিনে 59 ফুট গভীর একটি কুয়ো খনন করতে পারে, 2 দিনে 118 ফুট গভীর কুয়ো খনন করতে কতজন লোক লাগবে? এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে m1 ইন্টু d1 ডিভাইড বাই w1 ইকুয়াল টু m2 d2 ডিভাইড বাই w2। এখানে কি বলেছে? m1 কত বলেছে? 11 জন, কত দিনে করছে? 19 দিনে। কত অংশ কাজ? 59 ফুট গভীর কুয়ো খনন করছে। এখানে বলেছে কতজন লোক লাগবে, m ধরে নিলাম, d2 মানে 2 দিনে। কত ফুট গভীর কুয়ো? 118 ফুট। দেখো কাটাকুটি করে এখান থেকে 2 59 ইন্টু 2, 2 2 কেটে গেল। তাহলে এখান থেকে m কত পাবো? m হচ্ছে 11 ইন্টু 19, তাহলে 9 0 2, 209। 209 হচ্ছে অ্যান্সার, তার মানে 209 জন লোক লাগবে। পরের অঙ্ক চলো। পরের অঙ্ক কি বলেছে? বলছে একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করেন, যদি তার ব্যয়ের পরিমাণ 440 টাকা হয় তবে তার আয় কত হয়? আয় যদি 100% হয় তাহলে কি হচ্ছে? সে 60% কি করছে? সঞ্চয় করলে, তাহলে 40% কি করছে? সে ব্যয় করছে। এই 40% ব্যয়ের পরিমাণটাই কত বলে দিয়েছে? 40% ইকুয়াল টু কত? 440। তাহলে 1% সমান কত? 1% 4 11 44 11। তাহলে এখান থেকে যদি আমি 100% বের করি, সেটা কত হয়ে যাবে? 1100। অ্যান্সার কত? অ্যান্সার ডি, 1100। 12টা অপশানে দিয়ে চলে এসছে। তাহলে এখানে অ্যান্সার কি পেলাম? 1100। তারা আয় তাহলে কত হলো? 1100। ইজি অঙ্ক, কোনো প্রবলেম নেই। এবার কি বলেছে? যদি 32 24-এর তৃতীয় সমানুপাতি x হয় তবে x এর মান কত? তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো, 3টে সংখ্যা থাকে, একটা হচ্ছে a, একটা b আর একটা c। cটাকে বলা হয় তৃতীয় সমানুপাতি। এবার এইটা তৃতীয় সমানুপাতি তখনই হবে যখন a is to b সমানুপাত b is to c। তার মানে এখান থেকে কি পাবো আমরা? a বাই b ইকুয়াল টু b বাই c। তার মানে এখান থেকে কি পাবো? c সমান, এখান থেকে c সমান যদি আমি একবারে করি তাহলে b স্কোয়ার বাই a। এখানে b এর মানটা কত আছে? 24। তাহলে এখানে c মানে x তৃতীয় সমানুপাত কত হবে? b স্কোয়ার মানে 24 ইন্টু 24 b স্কোয়ার বাই a মানে হচ্ছে 32। 8 3 8 4 4 6 3 6 18। তার মানে এখানে তৃতীয় সমানুপাতির মানটা কত? অ্যান্সার ডি, 18। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি বলেছে? হোয়াট ইজ দ্য এভারেজ অফ ফার্স্ট ইভেন ন্যাচারাল নাম্বার। প্রথমটি জোড় 50টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করো। এক্ষেত্রে দেখো এই জিনিসটা মনে রাখতে হবে, প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? গড় ইকুয়াল টু হচ্ছে n প্লাস 1। আর যদি বিজোড় হয়, সংখ্যাটা যদি বিজোড় হয়, প্রথম n সংখ্যার বিজোড় হয়, সেক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা হবে n। তাহলে এখান থেকে বলেছে 50টি জোড় সংখ্যার স্বাভাবিক গড়, তার মানে এটা কি হবে? n প্লাস 1, দ্যাট ইজ
50 প্লাস 1 তার মানে 51টি, অ্যান্সার হবে ডি। চলো এই দুটো কিন্তু মনে রাখবে, খুব ভালো, এগুলো দিয়ে দিচ্ছে এখন। এখন নতুন সেটগুলোতে আমি দেখছি এই ধরনের অঙ্ক দিচ্ছে, আর এগুলো কিন্তু মনে রাখতে হবে। চলো পরের অঙ্ক দেখা যাক। পরের অঙ্ক কি বলেছে, হচ্ছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের থেকে 40% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 80% বৃদ্ধি পায় এবং টিভির দাম 22% কমে যায়, তাহলে 7টি ওয়াশিং মেশিন এবং 6টি টিভির মোট খরচে শতকরা কত পরিবর্তন হবে? দেখো এই ধরনের অঙ্ক আমরা আগের সেটেও করেছি, এসেছে আগের সেটেতেও। কি বলেছে না 40%। দেখো একটা জিনিস মাথায় রাখো, 40% মানে কি আমরা জানি, এটাকে যদি ভগ্নাংশে করি এটা হচ্ছে 2/5। ঠিক আছে, এখন বলেছে টিভি আর কি একটা রয়েছে ওয়াশিং মেশিন। এখন বলেছে 2/5, অর্থাৎ ওয়াশিং মেশিনের দাম টিভির থেকে 40% কম। এখন যদি ওয়াশিং মেশিনের দাম 5 টাকা হয়, টিভির দাম যদি 5 টাকা হয়, তাহলে ওয়াশিং মেশিনের দাম এর থেকে 40% কম, তার মানে 2 কম, 5 থেকে 2 কম করলে 3 হবে। এটা আমরা কি করলাম, অনুপাতে নিলাম, যে টিভির দাম হচ্ছে 5 আর ওয়াশিং মেশিনের দাম হচ্ছে 3। তাহলে এখন আমরা এটা সুবিধা করতে, মানে ক্যালকুলেশনের সুবিধা করতে, আমি এটাকে 50ও নিতে পারি, একটা করে জিরো বাড়িয়ে দিতে পারি, আবার 300 আর একটাও জিরো বাড়িয়ে দিতে পারি। দেখা যাক কি হয়, একটা জিরো বাড়িয়ে কি প্রবলেমটা হয় বা সুবিধাটাই কি হয় দেখা যাক না। তাহলে 7টি ওয়াশিং মেশিন এবং 6টি টিভির মোট খরচ, 7টি ওয়াশিং মেশিন, 7টার দাম কত, 3 7 21, 210 টাকা। আর এখানে কি হচ্ছে 6টা, 5 6 30, মানে 300 টাকা। তারপর টোটাল দামটা যদি আমি টিভি আর ওয়াশিং মেশিনে ধরি, তার মানে হচ্ছে 510 টাকায় যে কিনেছে 6টা আর 7টা। এখন দেখা গেছে টিভির দামের ক্ষেত্রে কি হয়েছে, 22% কমে গেছে, তার মানে টিভির দাম কত কমেছে, 22% কমেছে। তার মানে টিভির দামের ক্ষেত্রে কমেছে কত, 3 দুগুণে 6, 66 টাকা। আর এক্ষেত্রে কি হয়েছে, 80% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে 80% যদি বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে বৃদ্ধিটা টোটাল কত হয়েছে, 1 আর 2 গুণে 16, 168 টাকা। তাহলে ওভারঅল এই দুটোকে যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি বৃদ্ধিটা কত হয়েছে, তার মানে 166, মানে 102 টাকা বৃদ্ধি হয়েছে। তাহলে ওভারঅল দামের যে বৃদ্ধি সেটা কত হচ্ছে, 102 টাকা। কিন্তু কতর উপর হয়েছে, 510 টাকা। প্রাথমিক কত ছিল, 510, তার উপর হয়েছে 102 টাকা। তাহলে পার্সেন্টেজটা কত আমরা বের করে নেবো, পার্সেন্টেজটা একটা শূন্য কাটো, 51 2 10, তার মানে 20%। তার মানে 20% কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ বাই 20%। তাহলে এখানে দেখা গেল জিরো নেওয়ার জন্য কি হয়েছে, আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়েছে, আর কিছু হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে ফেললাম না, শতকরা পরিবর্তন কি হয়েছে, 20% ইনক্রিজ করেছে। এই ধরনের অঙ্ক আমরা আগের সেটেও করিয়েছি, বিশেষ কিছু বোঝার নেই, এই জায়গাটা একটু বোঝার ছিল, সেটা আমি করিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। চলো পরের অঙ্ক দেখা যাক। পরের অঙ্ক কি আছে, পরের অঙ্ক একটা সিম্পলিফাই দিয়েছে। সিম্পলিফাই ক্ষেত্রে সবসময় বদমাস রুল ইউজ করো, বদমাস রুল ইউজ করে। তাহলে এখানে কি হচ্ছে, ভাগ আছে, দেখো ভাগটা আগে করো, 4 বাই কত হচ্ছে 24। আর এটা যদি তুমি কাটাকাটি করো, 4 নং 36, 0.4, 0.4 মানে 4 10। এখানে মাইনাস আছে, 1 15। 1 থেকে যদি তুমি -1.5 করো, মানে 0.5, 0.5 মানে হাফ। তার মানে এইটা যদি তুমি বিয়োগ করো, 30 15 2 -15, তোমার এখান থেকে আসবে -13, -13, আর এখানে মাইনাস আছে মানে +13 হয়ে যাবে। তার মানে 4 24, মানে 1 6, প্লাস কি হচ্ছে 2 5, প্লাস কি হয়ে যাবে 13/30 হয়ে যাবে। তার মানে এখানে এলসিএমটা কত, লসাগু 30, 5 5 6 30, মানে 12 প্লাস 13 সমান কত হয়ে যাচ্ছে, 30/30। তার মানে কেটে কুটে 1 হয়ে গেল অ্যান্সার। এগুলো ক্যালকুলেশন, আর কিছু বলার নেই এখানে, তাহলে অ্যান্সার এ। পরেরটা দেখি চলো। পরেরটা কি বলেছে, এ বি এবং সি যথাক্রমে 3 8 এবং 24 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ করলে একই কাজে 3 গুণ কাজ করতে কত সময় নেবে? কি বলেছে, এ এ কত দিনে করছে, এ করছে 3 দিনে, বি বি করছে কাজটি সম্পন্ন 8 দিনে,
সি কাজটি কত দিনে সম্পন্ন করছে? 24 দিনে। তাহলে এদের আমরা এলসিএম বের করব। টোটাল কাজটা বের করতে গেলে কি করব? এলসিএম নেব। 3 আর 24 এলসিএম কত? 24। তার মানে টোটাল কাজটা কত? 24। তাহলে এর এফিসিয়েন্সি কত পাবো? কর্মদক্ষতা 3 আসতে 24 8। বি এর ক্ষেত্রে 3 পাবো, 3 আসতে 24 আর 24 একে 24। তার মানে এদের এফিসিয়েন্সি কত? এ এর এফিসিয়েন্সি 8, বি এর এফিসিয়েন্সি 3 আর সি এর এফিসিয়েন্সি 1। এখন কি বলেছে? এর 3 গুণ কাজ। তার মানে কত? 24 হচ্ছে 24 এর 3 গুণ কাজ ইন্টু 3। এই কাজটা এরা তিনজনে করবে। তার মানে এদের তিনজনের এফিসিয়েন্সি কত? 8 3 1 12, 8 3 11 একে 12। তার মানে কি টোটাল কাজ তার 3 গুণ কাজকে এই তিনজন যদি করে তাহলে কত দিনে করবে? তিনজন যদি একদিন কাজ করে কত? 12 ইউনিট কাজ করবে, কারণ এ এর এফিসিয়েন্সি 8, বি এর এফিসিয়েন্সি 3 আর সি এর এফিসিয়েন্সি 1। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? 3 গুণ কাজকে আমরা 12 দিয়ে ভাগ করছি, তাহলে 12 ইন্টু 2, 12 দুগুণে 24, তাহলে 3 দুগুণে 6। তাহলে তারা একসঙ্গে যদি কাজ করে 3 গুণ কাজ কত দিনে শেষ করবে? শেষ করবে হচ্ছে এ 6 দিনে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো। কমেন্টে তোমাদের অসুবিধার কথা জানতে পারলে আমি সেইভাবে আরো ভালো করে আমার পড়ানোটা ইমপ্রুভমেন্ট করতে পারবো। চলো পরের অঙ্ক দেখা যাক। পরের অঙ্ক কি বলেছে? একটি ট্রেন 84 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে চলতে 447 মিটার দৈর্ঘ্যের 10 কিউকে, যা একই দিকে 54 কিলোমিটার ঘন্টা বেগে চলছে, 4.5 মিনিটে অতিক্রম করে। আগে এই অংশ পর্যন্ত বোঝো ব্যাপারটা কি বলেছে, তারপরে এই অংশটা আমরা দেখছি। বলছে একটা 10p 84 কিলোমিটার ঘন্টা বেগে চলতে চলতে 447 মিটার দৈর্ঘ্যের 10 কিউকে, যা একই দিকে 54 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, 4.5 মিনিটে সম্পূর্ণ অতিক্রম করে। তাহলে এখানে দেখো আমাদের এখান থেকে কি করতে হবে? পি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। আমি যদি পি এর দৈর্ঘ্য এখন লেন্থ অফ পি এলপি ধরে নিই, তাহলে এলপি প্লাস টোটাল দূরত্ব, আমরা কি জানি এটা ভালো করে বুঝো, ডি সমান এস ইন্টু টি। তাহলে এখানে গতিবেগটা কি হবে? এখানে গতিবেগটা কি হবে? যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে কি হবে? বিয়োগ হবে। ভালো করে বোঝো, কারণ এদের রিলেটিভ স্পিড নিতে হবে, তার মানে বিয়োগ হবে। তার মানে 84 মাইনাস 54। কিন্তু এটা কিসে দিয়ে আছে? এটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, কিন্তু এখানে এটা কি হচ্ছে? এটা মিটারে আছে, তার মানে এটাকে আমাকে মিটার পার সেকেন্ড করে নিতে হবে। তার মানে এটাকে 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। আর টাইমটা কত দিয়েছে? 4.5 মিনিট। 4.5 মিনিট মানে ইন্টু কত করতে হবে? 60 করতে হবে, তবেই সেকেন্ড পেয়ে যাব। এদিকটাও মিটার করলাম, এদিকটাও মিটার পার সেকেন্ড করলাম, তাহলে মিটার পার সেকেন্ড দুদিকে কেটে গিয়ে দুদিকে মিটার হয়ে যাবে। এইটা হচ্ছে ব্যাপার। এইখান থেকে আমরা এলপির মানটা বের করব। তাহলে এখানে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 30 ইন্টু 5 এর 18। এইটাকে আমরা কি করতে পারি? 4.5টাকে 9 এর 2 করতে পারি ইন্টু 60, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 4 15 60, 5 15 75 ইন্টু 30, 75 ইন্টু 30 মানে 3 5 15, 5 3 7 21, একে 22। তার মানে 2250 পেলাম। তাহলে এখান থেকে এলপির মানটা কত পাবো? লেন্থ অফ পি মানে পি টেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবো কত হচ্ছে? 2250 মাইনাস 447। তার মানে 3 5 0 1803। এলপি পেয়ে গেলাম 1803। এবার পরের লাইনটা পড়ো। আমরা পি এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। বলছে তাহলে পি টেনটি 287 মিটার দৈর্ঘ্যের আর 10কে, যা বিপরীত দিকে, এটা মাথায় রাখতে হবে, বিপরীত দিকে মানে তাদের রিলেটিভ স্পিডটা কি হচ্ছে? যোগ হবে। এত কিলোমিটার বেগে চলছে, সম্পূর্ণ অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? তাহলে এখান থেকে আমি কি পাবো? টাইমটা যদি টি সমান কি ডি বাই এস, এখানে ডি মানে পি টেনের দৈর্ঘ্য, তার মানে 1803 প্লাস হচ্ছে কত? আর 10 এর দৈর্ঘ্য কত দিয়েছে? 287, ডিভাইড বাই কি হচ্ছে? এরা যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাদের কি হবে? এদেরটা যোগ হবে। তার মানে 87 প্লাস 84, এটা যোগ হবে, কিন্তু এটা মিটার রয়েছে আর এটা কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ড করো, এটা 5 এর 18 দিয়ে গুণ করো। তাহলে এখানে কি পেলাম আমরা? এখান থেকে পেলাম 0
8 একে 9, 2090 ডিভাইড বাই 171 ইন্টু 5 উপরে কি হবে 18 হয়ে যাবে। কি আছে 7 একে 8 একে 9 মানে 3 দিয়ে কাটবে, তার মানে 3 5 15, 2 3 7 21, 3 6 18, 5 দিয়ে এটাকে কাটবে, 5 দিয়ে যদি কাটে, আচ্ছা এটা 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 19 97, 5 19 95, 95 দুগুণে 180, 190, 190, তার মানে এই দুটো যদি 5 19 95, এটা হচ্ছে 22 হবে। 95 দুগুণে 190, 180 10 190, তার মানে আবার রয়ে যাচ্ছে 190, তার মানে 95 দুগুণে 190, 5 19 95, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 22 ইন্টু 2 মানে হচ্ছে 44। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম কত, 44 সেকেন্ড সময় নেবে, তার মানে অ্যান্সার হচ্ছে সি। কিছুই নয়, দুটো কনসেপ্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দুটো ট্রেন যখন একই দিকে যাবে তাদের রিলেটিভ স্পিডটা বিয়োগ হবে, যদি বিপরীত দিকে যায় যোগ হবে। এবার যখন একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করবে অবশ্যই তারা দুজনের দৈর্ঘ্যর যোগফলের যে দূরত্ব সেই দূরত্বটাকে অতিক্রম করবে। এই হচ্ছে কনসেপ্ট অঙ্কটার মধ্যে, আর কিচ্ছু নেই। এই কনসেপ্টটা ক্লিয়ার করলে অঙ্কটা হয়ে যাবে। এবার ক্যালকুলেশনটা একটু ব্যাপার আছে, ক্যালকুলেশন গুলো করতে হবে। আর ক্যালকুলেশনের জন্য আমি বারবার বলেছি যে টেবিল গুলো কিন্তু মনে রাখতে হবে, নাম তার টেবিল, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কি বলেছে, 72 বিভক্ত, এখানেই করে দিই, 6 আর 5 মানে 3 দিয়ে 5, 5 6 30, তাহলে 72/30 প্লাস এটা কত আছে 25 মাইনাস 8, এটা একটা রয়েছে, তাহলে 72 মানে এটা কাটবে কত দিয়ে, 6 12 72, 5 6 30, তাহলে 12/5 প্লাস 25 মাইনাস 8, তার মানে কত হচ্ছে 12/5, 25 মাইনাস 8 মানে 17, 5 17 85, আর 12 85 12 হচ্ছে 97/5, তার মানে এইটা থেকে আমরা কি পেলাম 97/5, আর এইটা কত আছে 5/97, তার মানে কাটাকুটি করে দেখো এক অ্যান্সার হবে। তাহলে এখানে অ্যান্সারটা কত, অ্যান্সার সি 1। সিম্পলিফিকেশন এগুলো ক্যালকুলেশন করতে হবে, যেখানে যা লাগানোর বদমাস রুল সেগুলো লাগাতে হবে, আর কিচ্ছু নেই এইগুলো ক্ষেত্রে, এগুলো করার কিছুই নেই, কনসেপ্ট কিচ্ছু নেই, শুধু বদমাস রুল। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে একটি শ্রেণীতে 51 জন ছাত্রের গড় বয়স 24 বছর, যদি শিক্ষকের বয়সও অন্তর্ভুক্ত করা হয় তাহলে পুরো দলের গড় বয়স 25 বছর হয়, শিক্ষকের বয়স কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভালো করে বুঝবে 51 জনের বয়স, গড় বয়স কত ছিল, 51 জনের গড় বয়স 24 বছর। এখন 52 জন হয়ে গেছে টিচারকে যোগ করার ফলে, তাহলে হয়ে গেছে কত তাদের মানে গড় বয়সটা 25। তার মানে কি গড় বয়স যদি 25 হয়, টিচারের ক্ষেত্রে কি হবে, টিচারের ক্ষেত্রে তো 25 তো নিতেই হবে, এবং প্রত্যেকের যেটা বেড়েছে সেটা কি হচ্ছে এই বয়সের সঙ্গে যোগ হবে, তাহলে প্রত্যেকের কত করে বেড়েছে, 1 করে বেড়েছে, এদের ডিফারেন্স দেখো 24 থেকে 25 হয়েছে, 1 করে বেড়েছে, তাহলে কত জনের বেড়েছে, 51 জনের বেড়েছে, তাহলে 51 জনের মানে এই 51 বছর বয়সটাও কিন্তু এই টিচারের সঙ্গে যোগ হবে, তবেই এখানে অ্যান্সারটা আসবে 76। 5 একে 6, 5 2 7, কি ব্যাপারটা বোঝা গেল, ভালো করে বোঝো। ধরো একটা ক্লাসে এতজন লোক আছে, ঠিক আছে, এখানে 25 এ চলে এসছে, গড় এজটা 25 হয়ে গেছে, তার মানে এর বয়সটা তো 25 হবেই, এদের তো 24 করেছিল, 24 করেছিল, তার মানে প্রত্যেকের 1 করে বাড়ছে, 1 করে বাড়ছে, 1 করে বাড়ছে, এই যে 1 1 করে বাড়া, এটা কার বয়স থেকে বাড়বে, তার মানে এজ ইনি যে এসেছেন এর বয়স থেকে বিয়োগ হয়ে তবে তো বাড়বে, তো এ দিলেই তবেই তো প্রত্যেকের 1 1 করে বাড়বে, তবেই তো গড়টা 25 আসছে। সেইভাবেই দেখো টিচারকে কি হচ্ছে, তার তো 25 বছর বয়স হতেই হবে, যেহেতু গড় বয়স সবার 25 করে, তাহলে টিচারেরও 25, কিন্তু টিচার এক্সট্রা কোনটা দিয়েছে, মানে 51 জনকে তো 51 জনের প্রত্যেকের কি হচ্ছে 1 1 করে বয়স বেড়ে গেছে, তার মানে কি 1 ইন্টু 51,
তার মানে 51 বছর বয়সটা কি টিচারের বয়স থেকেই নেওয়া হয়েছে, তার মানে টিচারের বয়স 51 যোগ করো, যোগ করে অ্যান্সারটা পাবো। যখন দেখবে এভারেজ কমে যায় তখন কিন্তু মাইনাস হবে, আর যখন বেড়ে যাবে তখন হচ্ছে প্লাস হবে। এই কনসেপ্টের আরো অঙ্ক আসলে কিন্তু আমরা ভালো করে বুঝবো। এটা কিন্তু ভালো করে বুঝো, 51 জনের বয়স 24, একজন যোগ হয়ে 52 হয়েছে, তখন কি হয়েছে এভারেজ এজটা 25 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা টিচারের বয়সটা কত বললাম, 76। অ্যান্সার কত হবে, অ্যান্সার এখানে এ 76। চলো, আশা করি বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। পরের অঙ্কটা দেখবো। পরের অঙ্কটা কি আছে, বলছে আনমল ও এবং আইওসি মিলে একটি ব্যবসায় 46,600 টাকা বিনিয়োগ করেছিল। বছরের শেষে মোট লাভ 7,500-র মধ্যে আনমলের অংশ হচ্ছে 2,700 টাকা। আনমলের বিনিয়োগ কত ছিল? সবসময় মূলধন বা লাভ, লাভ সবসময় কি অনুপাতে ভাগ হবে, অবশ্যই কি হবে, তাদের মূলধনের ইনভেস্টের অনুপাতে ভাগ হবে, কে কত মূলধন ইনভেস্ট করলো। এক্ষেত্রে কি বলেছে, আনমল আর কে আছে, আইউসি, এদের দুজনের কি করব আমরা, লভ্যাংশের অনুপাতটা। টোটাল লভ্যাংশ কত, 7,500, তার মধ্যে আনমল পেয়ে গেছে কত, 2,700। তার মানে 7,500 থেকে 2,700 যদি বিয়োগ করো, 4,800, 8 7 15 7 7, 4,800। তার মানে আনমল কত পেয়েছে, 2,700 টাকা লভ্যাংশ থেকে, আর এ পেয়েছে কত, 4,800 টাকা। তাহলে এদের দুজনের অনুপাত কত, দেখো, 3 9, 3 3 লং 27, 3 16 48, 9:16। ঠিক আছে, এই অনুপাতে কি হয়েছে, তাদের তাহলে মূলধনটাও ভাগ হবে, কারণ মূলধনের অনুপাতেই তো লাভটা পাবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মেন ফান্ডাটা হচ্ছে মূলধনের অনুপাতেই লভ্যাংশ ভাগ হবে। তাহলে এক্ষেত্রে টোটাল টাকাটা কত, 46,600। টোটাল টাকাটাকে ভাগ করা হয়েছে কি এই 9:16 অনুপাতে, মানে টোটাল অনুপাত কত, 25। তাহলে 25 ভাগে ভাগ করে আনমলের কি বলেছে, আনমলের অংশটা কত, আনমলের অংশ হচ্ছে 9। তাহলে আনমল হচ্ছে 9। এবার এখানে কি করব, এখানে দেখো এটা 466 যদি করি, এখানে 100, তার মানে 4 25 অংশ করো 9, তার মানে কত হচ্ছে 466 ইন্টু 36। দেখো অপশন দিয়ে করা যাবে কি, নাহলে গুণ করতে হবে। অপশন দিয়ে করা যাচ্ছে নাকি দেখো, এখানে ইউনিট ডিজিটটা কত আসছে, 6 ছক 36। দেখো এখানে ইউনিট ডিজিট 6 কোনটাতে রয়েছে, 6 একমাত্র সিতে রয়েছে। তাহলে অ্যান্সারটা আমরা তাড়াতাড়ি পেয়ে গেলাম, যেহেতু অপশন একটাতেই 6 রয়েছে। তাহলে অ্যান্সার আমরা কি পাবো, অ্যান্সার এখানে সি পাবো। না হলে ক্যালকুলেশন করতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি অপশানে দেখো এই ধরনের কোনো অপশান রয়েছে তার ইউনিট ডিজিটটা আলাদা, সেক্ষেত্রে কিন্তু গুণ করে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখান থেকে পেয়ে গেলাম অ্যান্সারটা কত, অ্যান্সার সি। আর কিছু নেই। এই অঙ্কের ক্ষেত্রে একটা ফান্ডাই মনে রাখবে, সেটা হচ্ছে সব সময় বিনিয়োগের অনুপাতে লভ্যাংশ ভাগ হয়, আবার লভ্যাংশের অনুপাতে বিনিয়োগ করেছে। তার মানে কি, এক প্রকার হচ্ছে যে অনুপাতে আমরা টাকা ইনভেস্ট করব সেই অনুপাতেই আমরা লভ্যাংশ পাবো। চলো, এখানে আমরা পেয়ে গেলাম অ্যান্সার সি। পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলেছে। এখানে বলেছে একটি পার্সে শুধুমাত্র 5 টাকা 10 টাকার মুদ্রা রয়েছে, ভালো কথা। মোট মুদ্রার সংখ্যা 118, তাদের মোট মূল্য হচ্ছে 855। তাহলে 5 টাকার মুদ্রা কটা আছে। যদি আমরা মনে করি যে এক্স টাকা হচ্ছে 5 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্স, আর ওয়াই হচ্ছে 10 টাকার মুদ্রার সংখ্যা, তাহলে দুটো যোগফল কত হচ্ছে, টোটাল 118। আর তাদের মোট মূল্যের সংখ্যা কত হচ্ছে, মোট মূল্য মানে যদি এক্স সংখ্যক 5 টাকার মুদ্রা থাকে তার মূল্য কত, 5x। আর ওয়াই সংখ্যক 10 টাকার মুদ্রা থাকলে কি হবে, তার মূল্যটা কত হবে, 10y। এটা সমান কত দিয়েছে, 855। এবার এখান থেকে কি করব, ক্যালকুলেশন করে বের করে নেবো। এটা যদি আমি 10x প্লাস 10y করি, সমান হয়ে যাবে কত, 1180। 10 দিয়ে গুণ করেছি, 5x প্লাস 10y সমান কত হচ্ছে, 855। এটা যদি তুমি বিয়োগ করো, কেটে গেল, এটা বিয়োগ করো, তার মানে 5x সমান কত হচ্ছে, 5, 5 কে 10 5 6 2, 8 আর 3 11, 325। তাহলে x সমান কত হচ্ছে, 5 ছক 30, 5 5 25, x সমান 65। x সমান 65 মানে 5 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে কত, 65টা। তাহলে এক্ষেত্রে কি করলাম আমরা, 5 টাকার মুদ্রার সংখ্যা এক্সট্রা ধরেছি, আর 10 টাকার মুদ্রার সংখ্যা ওয়াই ধরেছি। তাহলে টোটাল মুদ্রার সংখ্যা হচ্ছে কত, 118টি।
তাদের মূল্য বলে দিয়েছে 855। এবার 5 টাকার যদি x সংখ্যক মুদ্রা থাকে তাদের ভ্যালুটা কত হবে 5x, আর y সংখ্যক যদি 10 টাকার মুদ্রা থাকে তার ভ্যালুটা কত হবে 10y। তাহলে 5x প্লাস 10y ইকুয়াল টু 855। এবার দুটো ক্যালকুলেশন করে আমরা x পেয়ে গেলাম 65। আশা করি বুঝতে পারছো। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক দিয়েছে, দেখো। cos থিটার মান দিয়ে দিয়েছে। cos থিটার মান কত দিয়েছে না 5/13। এবার বলেছে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস কস থিটা 1 মাইনাস সাইন থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন থিটা, রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন থিটা এর মানটা বের করতে হবে। এখান থেকে আমি সাইন থিটার মানটা বের করে নিলেই হয়ে যাবে। cos থিটা সমান কত আছে 5/13, এটা আছে, কিছুই নয়। আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি সেক্ষেত্রে কি হচ্ছে, এইটা হচ্ছে হাইপোটেনিয়াস মানে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তার মানে লম্ব কত, লম্ব 5, তাহলে ভূমিটা কত হবে 12 হবে। এটা অতি, এটা ভূমি, ভালো করে বোঝো। cos থিটা মানে লম্ব বাই অতি, ঠিক আছে। সাইন থিটা মানে ভূমি বাই অতি। তার মানে এখানে ভূমি কত আছে 12/13, এটা হচ্ছে সাইন থিটার মান। সাইন থিটার মান কত পেলাম 12/13। তাহলে 12/13 পেয়ে গেলে এখানে কি হবে 1 মাইনাস সাইন থিটা, তার মানে 1 মাইনাস 12/13, 1 প্লাস 12/13। তাহলে এখান থেকে কি পাবো 13 থেকে 12 বিয়োগ করলে 1-এর 13 ডিভাইড বাই কি হচ্ছে 25/13। তাহলে 13 কেটে গেল 1/25, রুট ওভার 1/25 মানে হচ্ছে 1-এর 5। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার এ 1-এর 5, অ্যান্সার এ 1-এর 5। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো, বা এইভাবেও করতে পারো। cos থিটা সমান কত আছে 5/13, তাহলে সাইন থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও করতে পারো। রুট ওভার অফ 1 মাইনাস 5 স্কোয়ার মানে 25/169 সমান 144/169, তার মানে কত হচ্ছে 12/13। এখান থেকেও এটা পেয়ে যাবে, আর না হলে এটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে 1/20 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 2/60। 1-এর 20 2-এর 60-এর কত শতাংশ? তাহলে 1-এর 20 কার কত শতাংশ, 2-এর 60-এর কত শতাংশ। তাহলে 1-এর 20 2-এর 60 মানে নিচে 2-এর 60 ইন্টু 100%, তার মানে 1-এর 20 কি হবে 1-এর 20 ইন্টু এটা উল্টে গেলে 60/2 ইন্টু 100, কাটাকুটি করো 3 2 দিলে এটা 50, তার মানে 150%। এখানে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার সি, কিচ্ছু নেই, অঙ্ক সিম্পল অঙ্ক। পরের অঙ্কটা কিন্তু বোঝা আছে। একটি ট্রায়াঙ্গেল PMN এর P হচ্ছে 76 MN বিন্দুতে বহিস্থ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে ছেদ করে, MN ওর মান নির্ণয় করো। একটা ত্রিভুজ কি বলেছে, একটা ত্রিভুজ PM আর N কি বলেছে, M ও N বিন্দুতে বহিস্থ কোণের দ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে ছেদ করে। এর বহিস্থ কোণের দ্বয় মানে এটাকে বাড়িয়ে দাও, এটাকে বাড়িয়ে দাও, এই যে কোণ এর ছেদ এই কোণটার এখানে ছেদ করেছে সাপোজ ও, তার মানে ও বিন্দুতে ছেদ করে। বহিস্থ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে, ছেদ করলে M ও N এর মান কত, এইটার মান কত, এর মান দেওয়া আছে কত 76 ডিগ্রি। এটা একটা সব থেকে ভালো সূত্র আছে, যদি এই ধরনের অঙ্ক আসে বহিস্থ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়,
তাহলে এই যে কোণটা, এই কোণটার মান হবে 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ পি। উপরে যে এই কোণটা আছে 90 ডিগ্রি থেকে এর হাফ বিয়োগ করলে এই কোণটার মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে কোণ এম ও এন সমান 90 ডিগ্রি মাইনাস হতো হাফ অফ পি, তারপর 90 ডিগ্রি মাইনাস হাফ অফ পি মানে হাফ অফ 76, তার মানে 90 ডিগ্রি মাইনাস 38, 76, 38 দুগুণে 76, তার মানে কত হচ্ছে 2, 5, 52 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 52 ডিগ্রি, অ্যান্সার বি। এটা যদি এইরকম হতো মানে অন্তস্থ কোণগুলো যদি সমদ্বিখণ্ডক হতো, এইটা যদি এখানে গিয়ে ছেদ করত, সাপোজ এইটা ও, তাহলে এই কোণটার মান তখন হয়ে যেত 90 ডিগ্রি প্লাস হাফ অফ পি কোণ। এই দুটো কিন্তু মাথায় রাখবে, একটা হচ্ছে অন্তস্থ আর একটা বহিস্থ কোণ। এইগুলো হচ্ছে অন্তস্থ কোণ, এর সমদ্বিখণ্ডক, আর এর সমদ্বিখণ্ডক কোথায় গিয়ে মিলিত হচ্ছে, ও বিন্দুতে মিলিত হচ্ছে। তখন এম ও এন এর মানটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ পি, আর এ ক্ষেত্রে হচ্ছে তখন কি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ পি। চলো আজকে আমরা থার্ড শিফটের কি হচ্ছে 25টা কোশ্চেন করে ফেললাম। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আমি এই ধরনের আরো সেট নিয়ে হাজির হব। চলো আজকে এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাও খুব ভালো করে।